দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। সুতার দাম নিয়ে সমঝোতা করল স্পিনার ও তৈরি পোশাক মালিকরা, অস্থিরতা কাটার আশা। নির্ধারিত সময়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কাজ শেষ না করায় সেতুমন্ত্রীর অসন্তোষ, ঠিকাদারদের সময় মেনে কাজের তাগিদ। চলতি বছরই দেশের শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আনার আশা সরকারের, নবায়নযোগ্য থেকে আসছে 20 ভাগ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। তৈরি পোশাকের প্রধান কাঁচামাল সুতার দাম নির্ধারণে একমত হয়েছে স্পিনিং মিল মালিক ও পোশাক শিল্প মালিকরা। এখন থেকে প্রতি কেজি 30 কাউন্ট সুতা বিক্রি হবে $4.20। এর সাথে মিল রেখে নির্ধারিত হবে 40 ও 60 কাউন্টের সুতার দরও। এর ফলে সুতার বাজারে অস্থিরতা কেটে যাবে বলে আশা উভয় পক্ষের। দেশে সুতা তৈরির প্রধান কাঁচামাল তুলার 90 ভাগই আসে বিদেশ থেকে। হিসেব বলছে, গেল বছরের ডিসেম্বরে বিশ্ববাজারে প্রতি কেজি তুলার দাম ছিল $1.65। এখন যা কিনতে হচ্ছে $2.43। অর্থাৎ 8 মাসের ব্যবধানে দাম বেড়েছে 47 ভাগের মতো। এর প্রভাবে বছর জুড়ে অস্থিরতা চলছে দেশের সুতার বাজারে। ডিসেম্বরে $3 বিক্রি হওয়া প্রতি কেজি 30 কাউন্ট সুতার দর আগস্ট মাসের শুরুতে $4 উঠে যায়। এই বছর যেই আমরা আনইন্টারাপ্ট সাপ্লাই দিয়ে আসছিলাম নেট ইন্ডাস্ট্রিগুলিকে তাদের চাহিদা মোতাবেক, কিন্তু এই বছর যে হঠাৎ করে এত বড় চাহিদা বাড়বে এটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল, যার জন্য চাহিদার তুলনায় সাপ্লাইটা কম থাকার কারণে প্রাইসটা কিন্তু ইনক্রিজ করছে। এই প্রাইস শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই প্রাইসে তো কটনের প্রাইস হাই। এমন অস্থিরতায় বিপাকে পড়ে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। তাই সুতার দাম কমাতে স্পিনিং মিল মালিকদের চাপ দিতে থাকে পোশাক শিল্প মালিকরা। অবশেষে শনিবার এক বৈঠকে সুতার দর নিয়ন্ত্রণে সমঝোতায় আসে সব পক্ষ। সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতি কেজি 30 কাউন্ট সুতা বিক্রি হবে $4.20। বিশ্ববাজারে প্রতি পাউন্ড তুলার দর 85 সেন্ট থেকে $1 মধ্যে থাকলে এই দর কার্যকর থাকবে। দর আমি বলবো কমেও নাই, আবার দম বাড়েও নেই, একটা স্টেবল পয়েন্টে আমরা এটাকে অবস্থান করতে চাচ্ছি। এবং সেটাকে আমরা বলে দিচ্ছি, বর্তমানে ইন্ডেক্সটা আছে 93, 94, 95-এর মধ্যে আপ অ্যান্ড ডাউন করছে। এই ইন্ডেক্সটা যদি 85 থেকে 100-র মধ্যে থাকে তাহলে এই প্রাইসটা আমরা ধরে রাখতে পারবো। যদি 85-র নিচে নামে তাহলে আমরা প্রাইস কনসিডার করতে পারবো। কিন্তু আবার যদি 85 থেকে 100-র উপরে উঠে যায় আমাদের এই প্রাইস আমরা থাকতে পারবো না। যদিও আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে এবং বর্তমান বাজারের সাথে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সুতার দামটা নির্ধারণ হয়নি, তারপরও গতকাল যে আমাদের বৈঠকে একটা সর্বোচ্চ দামের সিলিং ঠিক করে দেওয়া হয়েছে, কিছুটা হলো আমরা এটাকে স্বস্তিদায়ক মনে করছি। তবে স্থানীয় সুতার উপর অতি নির্ভরতা কমাতে স্থলবন্দর দিয়ে একই ঋণপত্রের বিপরীতে আংশিক আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বিজিএমইএ। তবে এর বিরোধিতা করে এমন অনুমতি না দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে বিটিএমএ। আমার 100 টন সুতা কিন্তু আমার একবার ইউজ হবে না, পার্ট ইউজ হবে, আমার শিপমেন্ট যাবে পার্ট। ফলে আমি পেমেন্টও পাবো পার্টে। তো তাহলে আমি যদি পার্ট শিপমেন্ট আমার অ্যালাউড হইতো, তাহলে আমি যেই পার্ট আগে আনবো এই পার্টের শিপমেন্ট দিয়ে এটার পেমেন্ট আসতে আমি এটার সুতার পয়সা দিয়ে দিব, আবার পরের পার্ট ঢুকবে, এইভাবে কিন্তু দিতে পারতাম। কিন্তু এখন 100 টন সুতা একবারে আনলে আমাকে কিন্তু এই 100 টন সুতার মূল্য কিন্তু একবারই পরিশোধ করতে হবে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। ল্যান্ড পোর্টে কিন্তু পার্ট শিপমেন্ট নট অ্যালাউড। আমরা বলছি আপনারা যদি 100 টন মাল আনেন, যদি চারটা শিপমেন্ট চান তবে 4টা এলসি করেন, অসুবিধা নেই তো। কিন্তু একটা এলসি শিপমেন্ট দিয়ে আপনার ডকুমেন্টস নিয়ে মাল আনার পরে সেটা দিয়ে আমরা অতীতে দেখেছি কতিপয় ব্যবসায়ীগুলিকে মিসইউজ করছে। দেখা যায় ডকুমেন্টসের মাল পার করে দিয়ে আবার ডকুমেন্টসের পোর্টে গিয়ে আরেকটা ঢুকে ফেলে একই ডকুমেন্ট। বিটিএমের হিসেবে 2019-20 অর্থ বছরে 75 লাখ বেল তুলা আমদানি হয়েছে দেশে। 20-21 অর্থ বছরে যা 90 লাখ বেল ছাড়িয়ে গেছে। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন কাজ এখনো শেষ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স দিতে না পারায় বিআরটিএর উপরও অসন্তুষ্ট তিনি। রোববার সড়ক ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হয়ে এমন প্রতিক্রিয়া জানান মন্ত্রী। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত মোট 190 কিলোমিটার সড়ক পথ, যেটিকে 4 লেনে উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.6 কিলোমিটার সংযোগ সড়ক তৈরি করা হবে। এজন্য ব্যয় করা হবে 600 কোটি টাকা। সড়কটি নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড।
দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার মধ্যে যান চলাচল আরও সহজ করতে হাটিকুমরুলে তৈরি করা হবে দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ। এজন্য ব্যয় ধরা হয়েছে 743 কোটি টাকা। এই অংশের নির্মাণ কাজ করবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং। সাসেক্স সংযোগ সড়ক প্রকল্পের আওতাধীন প্যাকেজ দুটি 2024 সাল নাগাদ বাস্তবায়নের লক্ষ্য ঠিক করা হয়েছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ থেকে হাটিকুমরুল পর্যন্ত এই অংশটি আমরা যতটুকু আমাদের সহযোগিতা দরকার আমরা সেটা করব। আরো একটু দৃষ্টিনন্দন ইন্টারসেকশন হাটিকুমরুল মোড়ে এটা হবে এবং সেখানে একটা সার্ভিস স্টেশনও থাকবে। এখানে যাত্রীদের এবং এখানে গাড়ি চালকদের সেখানে কিন্তু বিশ্রামের একটা জায়গা থাকবে, এখানে আপনার রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে, সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটা সার্ভিস স্টেশন এখানে হবে। এই দুই অংশের নির্মাণ কাজ বাস্তবায়নে রোববার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে সড়ক ও জনপদ অধিদপ্তর। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ে কাজ শেষ করার তাগিদ দেন তিনি। পাশাপাশি গাজীপুর ও টাঙ্গাইল মহাসড়কের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এই যে গাজীপুর থেকে এলেঙ্গা আর কতদিন লাগবে সড়ক শেষ, কেন বিলম্ব হচ্ছে? এটা তো এতদিন শেষ না হওয়ার কথা নয়। যে প্রকল্প পরিচালক পারবে না তাকে চেঞ্জ করুন। আর একটা প্রজেক্ট এখানে গাজীপুরের মানুষের ভোগান্তি, উত্তরবঙ্গের গেটওয়ে, একটা বিআরটি নিয়ে এটা একটা গলার কাটা হয়ে পড়েছে। যশোর খুলনা সড়ক বারবার বলছি, বারবার এই সড়কের বেহাল অবস্থার কথা শুনে আমি লজ্জা পাই। আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স দিতে না পারায় বিআরটি এর ওপর অসন্তুষ্ট ওবায়দুল কাদের। বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স বের করুন তাড়াতাড়ি, ইংরেজিতে নয় বাংলায় ড্রাইভিং লাইসেন্স যেন দাও। এটা চালকদের পক্ষ থেকেও দাবি আছে। কেন এখানে ইংরেজিতে দিতে হবে, বাংলায় অসুবিধা কি? অনুষ্ঠানে জানানো হয় এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কের উন্নয়ন কাজ এখন পর্যন্ত 35 ভাগ এগিয়েছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশে ব্যবহৃত বিদ্যুতের 20 ভাগই আসছে নবায়নযোগ্য জ্বালানি থেকে। 2041 সাল নাগাদ যা 40 ভাগে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলছেন চলতি বছরের মধ্যেই দেশের 100% মানুষ বিদ্যুতের সেবার আওতায় আসবে। এরই মধ্যে দেশের 99.99 ভাগ মানুষের বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছেন। বাকি 10.1% এলাকা পার্বত্য অঞ্চল হওয়ায় সেখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে দেশে 60 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। রোববার কুড়িগ্রামের গয়নার পটল গ্রামে সৌরবিদ্যুতের এক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা জানান। We are on the verge of ensuring quality electricity for all. In our case, the share of renewable energy is increasing quite steadily. We have already installed around 6 million solar home systems, along with solar mini grids to include the most distant locations of the country. Our main stream transmission network cannot reach these areas sometimes. So it is indeed an extraordinary endeavor to reach out their disadvantaged people to ensure their inclusion in the power supply system. আবারও আমন্ত্রণ ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। চট্টগ্রামে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বে টার্মিনাল নির্মাণ কাজে গতি আসছে। 2024 সাল নাগাদ এই টার্মিনাল চালুর আসার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে 2018 সালে বে টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে সরকার। কিন্তু ভূমি জটিলতা সহ বেশ কিছু কারণে এগোচ্ছিল না টার্মিনাল নির্মাণের কাজ। তবে সব জটিলতা কাটিয়ে এবার কাজে এসেছে গতি। চলছে মাটি ভরাট কাজ। করোনার কারণে বে টার্মিনাল নির্মাণ কাজে কিছুটা ধীরগতি ছিল দাবি কর্তৃপক্ষের। তবে এবার পুরোদমে কাজ চলবে জানায় তারা। আগামী 3 বছরের মধ্যে এটি চালুর আশা তাদের। সরকারের পক্ষ থেকে যে 804 একর জমি সেটাও মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এবং 64 একর জমি আমরা ইতিমধ্যেই অধিগ্রহণ করেছি। আমরা 2024 সাল আমরা টার্গেট নির্ধারণ করেছি। এর মধ্যেই আমরা বে টার্মিনালের অপারেশন আমরা শুরু করতে চাই। আর অপেক্ষা নয়, দেশের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে এই টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি বন্দর ব্যবহারকারীদের। এই জট, এই কনজেশন সব কিছু শেষ হবে চট্টগ্রাম যদি বে টার্মিনালটা হয় এবং এই বে টার্মিনালটা সাগরের পাড়ে, এখান থেকে নদী পথে, রেলপথে, রাজপথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে
মাল যাওয়ার একটা বিরাট অপরচুনিটি আছে। কাজে আমি মনে করি না যে এই সুযোগটা আমরা যদি হেলায় সময় নষ্ট করে দিই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেই ভিশনটা কিন্তু হবে না। নির্মাণ কাজ শেষ হলে বে টার্মিনাল থেকে বহির্নোঙরের দূরত্ব হবে মাত্র 1 কিলোমিটার। এতে পণ্য পরিবহন খরচ ও সময় বাঁচবে। তাই দ্রুত বে টার্মিনাল চান ব্যবসায়ীরা। এখনকার বন্দরে ধরেন 8.5-9 মিটারের ড্রাফটের জাহাজগুলো বার্থ নিতে পারে, তো 14 মিটারের যখন ড্রাফট পাবে তো আমাদের আরও বড় বড় জাহাজগুলো আসতে পারবে, তখন আমাদের কস্টিংটা কমে আসবে। তো আমার ফ্রেট চার্জেসটা যখন কম হবে তখন আমাদের কাস্টমারদের আগ্রহের জায়গাটা তৈরি হবে। সেজন্যই আমার মনে হয় বে টার্মিনাল এখন প্রত্যেক ব্যবসায়ী বিনিয়োগকারীর জন্যে, তার খরচ কমানোর জন্যে, বন্দরের সেবার মান বাড়ানোর জন্যে, লিড টাইম কমানোর জন্যে এটির কোনো বিকল্প নেই। 6.15 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে 24 ঘন্টায় জাহাজ আসা যাওয়া করতে পারবে। এটি বাস্তবায়িত হলে কন্টেইনার রাখা যাবে 50 লাখেরও বেশি। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সূচকের বড় উত্থানে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক ডিএসএক্স 81 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৪২-এ। বেচাকেনা হয়েছে ২,৭০৬ কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 247টির, কমেছে 96টির দর, আর অপরিবর্তিত আছে 33টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে লার্জ ক্যাপ সেক্টরগুলির মধ্যে সবকটি লার্জ ক্যাপ সেক্টরই পজিটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে। যে সেক্টরটি সবচেয়ে বেশি মুভমেন্ট দিয়েছে সেটা হচ্ছে ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টর মুভমেন্ট দেওয়ার পিছনে একটি কারণ হতে পারে যে লিকুইডিটি মপ আপের যে রেগুলেশনটা আনা হয়েছিল, বাংলাদেশ ব্যাংক যতটুকু এক্সপেক্ট করেছিল ততটুকু লিকুইডিটি মপ আপ প্রবাবলি হয়নি। এই কারণে ব্যাংকের হয়তো একটা পজিটিভ মুভমেন্ট আছে দেখা গিয়েছে। এবং এছাড়াও আমরা যদি কোভিডের দিকে দেখাই বাংলাদেশের অবস্থা, যেখানেই পজিটিভ রেট আগে 20%-এর উপর ছিল, সেটা এখন 17%-এর নিচে নেমে এসেছে। এটা অবশ্যই মার্কেটের এবং ইকোনমির জন্য একটা পজিটিভ দিক। আমরা যদি এছাড়াও দেখতে পারি যে এফসি চেয়ারম্যান বলেছে যে 50 কোটির উপরে যেসব কোম্পানি পেড আপ ক্যাপিটাল সেগুলি মার্কেটে আনার ব্যবস্থা করবে। তো মার্কেটে যদি এরকম ভালো ভালো লার্জ ক্যাপ কোম্পানি আছে, সেটা মার্কেটের জন্য একটা পজিটিভ মুভমেন্টের কারণ হতে পারে। দেখতে মানুষের মতো রোবট তৈরি করার ঘোষণা দিল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা দিবসের অনুষ্ঠানে মানুষের আদলে তৈরি টেসলা বট নামের রোবট তৈরির পরিকল্পনা তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক বলছেন 2022 সালেই আসবে টেসলা বটের প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। All right. Thank you. Unlike Dojo, obviously that was not real. So Dojo is real. The Tesla bot will be real. এভাবেই মানব সদৃশ বা হিউম্যানয়েড রোবট তৈরির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন টেসলার কর্ণধার ইলন মাস্ক প্রতিষ্ঠানটির এআইডি অনুষ্ঠানে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এবার তৈরি করতে যাচ্ছে টেসলা বট নামের রোবট, যেটি হবে মূলত কর্মী রোবট। Basically, if you think about what we're doing right now with the cars, Tesla is arguably the world's biggest robotics company because our cars are like semi-sentient robots on wheels. And with the full self-driving computer, essentially the inference engine on the car, which will keep evolving obviously, and Dojo and all of the neural nets recognizing the world, understanding how to navigate through the world, it kind of makes sense to put that onto a humanoid form. টেসলা বটের উচ্চতা হবে 5 ফুট 8 ইঞ্চি আর এর ওজন হবে 125 পাউন্ড। রোবটটি তৈরিতে ব্যবহার করা হবে হালকা ওজনের যন্ত্রাংশ, যা ঘন্টায় 5 মাইল বেগে চলাফেরা করতে পারবে, বহন করতে পারবে 45 পাউন্ড ওজন, এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবে 150 পাউন্ড, যা দিয়ে সব ধরনের কাজ করানো যাবে। বিরক্তিকর, একঘেয়ে কিংবা বিপজ্জনক কাজগুলি করবে টেসলা বট। মালামাল বহন করা থেকে শুরু করে কারখানায় গাড়ির যন্ত্রাংশ জোড়া দেওয়ার কাজ করানো যাবে বটকে দিয়ে, যা ভবিষ্যতে মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে, দূর করবে কারখানার কর্মী সংকট, এমনটাই দাবি মাস্কের। I think essentially in the future, physical work will be a choice. If you want to do it, you can, but you won't need to do it. It needs to be able to do things that people do, and be a generalized humanoid robot. I mean, you could potentially have it give it like 2 fingers and a thumb or something like that.
For now, we'll give it 5 fingers and see if that works out okay. It probably will. It doesn't need to be like, have like incredible grip strength, but it needs to be able to work with tools, and carry a bag, that kind of thing. 2022 সালে টেসলা বটের পরীক্ষামূলক সংস্করণ বা প্রোটোটাইপ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। হিউম্যানয়েড এই রোবটটির দাম কেমন হবে সে বিষয়ে কিছু না জানালেও এটি যাতে ব্যয়বহুল না হয় সে বিষয়টিতে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান টেসলার প্রধান নির্বাহী। টেসলাই প্রথম নয়, এর আগেও মানব সদৃশ রোবট তৈরি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। বানিয়েছে আসিমো রোবট, যা মানুষের সাথে খেলতে পারে, তাকে সঙ্গ দিতে পারে, পরিবেশন করতে পারে পানীয়। মানব সদৃশ রোবট বানিয়েছে বোস্টন ডায়নামিক্সও, যা দক্ষ অ্যাথলেটের মতো বিভিন্ন কসরত করতে সক্ষম। তবে এসব প্রতিষ্ঠানের কেউ এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে রোবট তৈরির ঘোষণা দেয়নি। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।